অনেকগুলো খবর রয়েছে আমাদের কাছে, অনেক ভালো ভালো খবর রয়েছে, কিছুটা দুঃখের খবর রয়েছে, মিলিয়ে ঝুলিয়ে অনেক খবর জবর রয়েছে। সারাদিনে তো অনেক কিছুই ঘটে যায়। পুরো ফুটবল, ক্রিকেট, মানে পুরো স্পোর্টসের যে দুনিয়াটা রয়েছে বিশাল, অনেক ধরনের খবরাখবর আমাদের হাতে থাকে। সবগুলোই চেষ্টা থাকবে আপনাদের কর্ণ করে পৌঁছে দেওয়ার জন্য। তবে প্রথমে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলতে চাচ্ছি, যে কোনো একটি শক্তি দলের পিছনে কিন্তু একটি ব্যাকআপ দল সবসময় থাকে। অর্থাৎ আপনার ব্যাকআপ যত শক্তিশালী হবে, আপনার শক্তিশালী দল অর্থাৎ আপনার মূল যে দলটি থাকবে সেটিও কিন্তু শক্তিশালী হবে। এটা খুবই স্বাভাবিক একটা বিষয়। যেমন আমরা অস্ট্রেলিয়াতে সবসময় দেখে থাকি যে অস্ট্রেলিয়া মূল দলের ব্যাকআপ যে অস্ট্রেলিয়া এ দল থাকে, যথেষ্ট শক্তিশালী একটি দল থাকে। ঠিক তেমনি ভাবে শক্তিশালী এবং কার্যকর একটি এ দল গঠন করা এবং একটি পরিকল্পনা করার কথা আমাদেরকে জানিয়েছেন প্রধান নির্বাচক ফারুক আহমেদ। তিনি বলেছেন যে একটি শক্তিশালী এবং কার্যকর দল গঠন করা হবে। বন্ধুরা, বলছি বাংলাদেশ ক্রিকেট দলের কথা, এবং বাংলাদেশ ক্রিকেটের এই দল যেটি রয়েছে আপেক্ষিক অর্থে হয়তো সত্যি কথা বলতে গেলে খুব একটা কার্যকর না। আমরা সবসময় এই দলকে খুব একটা কার্যকর ভূমিকায় দেখতে পাই না। যখন এই দলের কথা উঠে তখনই বিভিন্ন প্লেয়ারকে ডেকে নিয়ে আসা হয়, কিন্তু সত্যিকার অর্থে গুছানো কোনো এই দল বাংলাদেশ দল এখনো পর্যন্ত তৈরি করতে পারেনি। তবে এই মুহূর্তে সে ধরনের একটা প্রত্যাশা আমরা দেখতে পাচ্ছি। কামরুজ্জামান, আপনি আমার সাথে আছেন। ইমরান জামিল, অসংখ্য ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, আপনাদেরকে ধন্যবাদ। এ দলের কথা বলছিলাম। এ দল দেখুন আগামী এই মাসে, অর্থাৎ যদি আমি দিন উল্লেখ করি, আগামী 16, 18 এবং 20 সেপ্টেম্বর ভারতের বিপক্ষে 3টি ওয়ানডে খেলবে এই দল। সেখানে দেখুন মাশরাফি বিন মুর্তজা অথবা তাসকিন, তাদের কথা আজকে আলোচনায় উঠে এসেছে। লঙ্গর ভার্সন ক্রিকেট মাশরাফি অনেকদিন খেলেনি পায়ের ইঞ্জুরির কারণে। উদীয়মান তরুণ তুর্কি তাসকিন তো মনে আছে যে তার ওই যে বিপিএল থেকে তার যে ইঞ্জুরি শুরু, লঙ্গর ভার্সন ক্রিকেটে তিনি খেলতে পারবেন কিনা এটা নিয়ে কিন্তু অনেক জল্পনা কল্পনা। তাসকিন তো মনে মনে খুবই ইতিমধ্যে তিনি সাংবাদিকদের একাধিকবার জানিয়েছেন যে আমি প্রস্তুত। কিন্তু না, আপনি প্রস্তুত, আপনি মানসিকভাবে প্রস্তুত হলেই কি আপনাকে নেবে? সেখানে একটি কমিটি রয়েছে, সিলেকশন কমিটি রয়েছে, ফিজিও রয়েছে, বোর্ড রয়েছে, মেডিকেল টিম রয়েছে, জামিন, রাইট? আজকে ফারুক যেটি বলছিলেন যে শক্তিশালী এ দল কেন, শক্তিশালী এ দল কেন? ভারতও শক্তিশালী এ দল করবে। মহেন্দ্র সিং ধোনি, সুরেশ রায়না, বিরাট কোহলি বাংলাদেশের বিপক্ষে খেলবে। ভারতের কোনো খেলা নেই। ভারত আগামী 2 তারিখে তাদের 2 অক্টোবর থেকে বিশাল একটি জার্নি শুরু করবে আফ্রিকার সঙ্গে। সেখানে 3টি টি20, 5টি ওডিআই, 4টি টেস্ট। আর এই সাম্প্রতিক সময় ভারত শ্রীলঙ্কার সঙ্গে খেললেন। এই খেলোয়াড় কিন্তু শ্রীলঙ্কাতে শুধু টেস্ট খেলেছেন, এখন তারা অবসর। তাহলে ওই যে ডেটস রিহার্সাল আমরা এটা বলি না, যে খেলার আগে বা ময়দানে মাঠে নামার আগে যে একটি প্রস্তুতি, এই দলের বিপক্ষে কিন্তু এই প্রস্তুতিটা সারবেন। জামিল আছেন, যোগ করবেন অবশ্যই জামিল। অবশ্যই জামিল, একটা বিষয় আপনাকে একটু বলতে চাই, সেটি হচ্ছে এই দলে কিন্তু তাসকিন, ইমরুলরা কিন্তু ডাক পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। অর্থাৎ যারা সবসময় হয়তো মূল দলে খেলতে পারছেন না কিংবা আশি করছেন, তারা কিন্তু এই দলে কিন্তু পুরোপুরি ভাবে নিজেদেরকে বিলিয়ে দিতে পারবেন, যেহেতু প্রতিপক্ষ হচ্ছে ভারত, অর্থাৎ অনেক শক্তিশালী একটি দল। কামরুজ্জামান বলছিলেন। হ্যাঁ, ঠিক তাই। এবং পাশাপাশি সৌম্য সরকার, নাসির হোসেন, তাদেরকেও পাঠানোর একটা প্রক্রিয়া চলছে। এই কারণেই যে সৌম্য সরকার দেখেন দীর্ঘ লঙ্গর ভার্সন তেমন একটা ক্রিকেট এখনো অভ্যস্ত হয়ে ওঠেননি, যদিও তার অভিষেক হয়েছে। নাসির অনেকদিন ধরেই একটা বাইরে রয়েছেন লঙ্গর ভার্সনের, যার কারণে এই দলটা অনেকটা শক্তিশালী যদি হয়। কারণ অস্ট্রেলিয়া যেহেতু আসছে, 2টি টেস্ট খেলবে, ওখান থেকেও কিন্তু প্লেয়ার নেয়ার একটা প্রক্রিয়া রয়েছে। ফারুক আহমেদ সেটাও কিন্তু জানিয়েছেন। আচ্ছা জামিল, এমন মনে হয় যায় এমন কি মনে হয় যে তাসকিন এবং মাশরাফি যদি এ দলে খেলে থাকে বা তাদের নাম দলভুক্ত করে, মাশরাফির কথা আমি বাড়ি দিলাম, তাহলে কি তাসকিনকে আবার অস্ট্রেলিয়ার সঙ্গে জামিল যেটি বলছিলেন সেখানে কি দলভুক্ত করবে? হ্যাঁ, নিঃসন্দেহে এটি অবশ্য হতেই পারে। আমার যেটা মনে হচ্ছে যে আপনার জামিল কি আপনার মনে হচ্ছে যে আমার যখনই আমি তাসকিনের নাম শুনেছি অথবা ক্যাপ্টেন, ওয়ানডে ক্যাপ্টেন মাশরাফির নাম শুনেছি, তখন আমি ভাবছিলাম যে এই দুটা বাদ। কেন যেন আমার মনে হচ্ছে যে, তবে মহেন্দ্র সিং ধোনি, সুরেশ রায়না, বিরাট কোহলি, ধোনি তো সেই যে হেরে যাওয়ার পরে কিন্তু তিনি অবসর, তিনি কিন্তু আর খেলার সুযোগ পাননি। এই দলে কথা বলছিলেন জামিল, মনে হয় এই দলে যে সমস্ত খেলোয়াড়গুলো তারা যখন ভালো খেলেন তখন কিন্তু তারা জাতীয় দলে ঢুকে পড়ে ডেফিনেটলি। এবং পাশাপাশি আরেকটি তো দল রয়েছে, আপনি জানেন, এইচপি দল, হাই পারফরম্যান্স। সেই দলটি নিয়েও অনেকদিন ধরেই বিসিবি তারা কাজ করছে। আমার মনে হয় যে এবার কিন্তু জাতীয় দলের পাইপলাইনটা অনেকটা স্ট্রং হবে। এবং ভারতে 2টি 3 দিনের ম্যাচও খেলবে। একটি হচ্ছে এ দলের বিরুদ্ধে, আরেকটি হচ্ছে রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন কর্ণাটকের বিরুদ্ধে। রঞ্জি ট্রফি তো বুঝতেই পারছেন, ভারতের অনেক প্লেয়াররা সেখান থেকে উঠে আসে এবং অনেক ক্রিকেটারের স্বপ্ন থাকে ভারতে যে আমি রঞ্জি ট্রফিতে খেলবো। প্লেয়ার যখন উঠে আসার কথা
হলো তখন কিন্তু বাংলাদেশের বিপিএল কেন পিছনে থাকবে? আমরা সবসময় দেখেছি বিপিএল এর আসরগুলো থেকে ভালো ভালো প্লেয়ারগুলো উঠে এসেছে। সেই বিপিএল নিয়ে কিন্তু এরই মধ্যে অনেক জল্পনা কল্পনা হয়েছে, পানি অনেক ঘোলা হয়েছে। আগেও অনেক বদনাম ছিল বিপিএল নিয়ে যে টাকা পয়সা লেনদেনের ব্যাপারে বিপিএল সবসময় একটু দুর্বল ছিল। সেই হিসেব নিকেশ কিন্তু এরই মধ্যে চুকিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ 65 জন প্লেয়ারকে কিন্তু তাদের হিসেব দিয়ে দেওয়া হয়েছে এবং শুধুমাত্র রংপুর রাইডার্স যে দলটি রয়েছে সেই দলটির মালিকানা তারা বলেছেন তারা তাদের প্লেয়ারদের টাকা পরিশোধ করেন। বাকি যে প্লেয়ারগুলো রয়েছে তাদের টাকা কিন্তু বিসিবি এর মধ্যে পরিশোধ করেছেন, প্রায় 2.5 কোটি টাকার মতো পরিশোধ করা হয়েছে। যেমন ভালো একটি খবর, সোহাগ গাজীর খুব মন খারাপ। হ্যাঁ, তাকে খুবই মন খারাপ। তার সাথে যে চুক্তি করা হয়েছিল সেই পরিমাণ টাকা সোহাগ গাজীকে দেওয়া হয়নি। অন্যান্য খেলোয়াড়রা কিন্তু আপিল করছিলেন যে এটা কেমন হলো। তবে বোর্ড যারা কর্তা ব্যক্তি রয়েছেন তারা বলছেন যে হ্যাঁ আমরা একটু মুক্তি পেলাম আজ থেকে। আসলে কি তাই? তবে হ্যাঁ জামিল, গত 2 বছর অর্থাৎ যে 2টি আসর হয়ে গেছে সেই 2টি আসরের টাকা আজকে তো এমন একটি সময় এই কর্মকর্তার পরিশোধ করলেন খেলোয়াড় ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তাদের কিন্তু ভালো একটি উদ্যোগ। সামনে ঈদ, টাকা পয়সা সবারই দরকার হচ্ছে। আরেকটি ব্যাপার সেটা হচ্ছে যে কার্যকরী যে ব্যাপারটি যে বিপিএল যে কোনো মূল্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এটা মাঠে গড়াবেন আগামী নভেম্বর মাসে। তার আগে এই যে খেলোয়াড়দের দেনা পাওনা এটা কিন্তু খেলোয়াড়রা একটু অনুপ্রাণিত হলো এবং কর্মকর্তারা কিন্তু একটু দায় মুক্তি পেল যে হ্যাঁ মনে হচ্ছে যে আমরা কিছু একটা করতে পারি। একদম তাই। এবং সেই বিষয়টা নিয়ে সব প্লেয়াররা এর মধ্যে কথা বলছিলেন। জামির, আপনি আমার সাথে আছেন। প্লেয়াররা কিন্তু বলছিলেন যে আসলে আমরা তো আশাই ছেড়ে দিয়েছিলাম যে আমরা এই টাকা পাবো কি পাবো না, তবে আমরা যাই পেয়েছি তাতে আমরা সন্তুষ্ট, তারা সেটা জানিয়েছেন। এবং সোহাগ গাজীর পাশাপাশি আবুল হাসান, তারও কিন্তু টাকা পয়সা নিয়ে একটু জটিলতা রয়েছে। জামিন, অনেকের রয়েছে, তবে অতীত বলে কথা এবং যেহেতু দীর্ঘদিন হয়ে গেছে, অনেক দিন আপনি বললেন যে আশা ছেড়ে দিয়েছিলেন, তারপরে যদি যেটা পাওয়া যায় সেটাই লাভ আর কি। তো আমার মনে হয় এসব কিছু পেছনে ফেলে আমাদের এখন সামনে এগোনোর সময়, কারণ এবং উদ্বোধনের সময় আগামী 25 নভেম্বর বিপিএল তৃতীয় আসর শুরু হবে এবং সেই প্রতীক্ষায় আমরা রয়েছি যে সবকিছু ঝেড়ে ফেলে মুছে আমরা নতুন ভাবে আবার যাত্রা শুরু করতে যাই এবং এই বিপিএল যেন প্রতি বছর একই সময় কন্টিনিউ বারবার অনুষ্ঠিত হতে। এবারে কিন্তু একটু অন্যরকম বিপিএল। আরেকবার মনে করে দিই ইমরান আপনাকে, আরেকবার মনে করে দিই 2016 সালে যে ভারতের মাটিতে আসন্ন যে টি-20 বিশ্বকাপ হতে যাচ্ছে তার আগে এই বিপিএল এর আসর, তার আগে একটি টেস্ট ক্রিকেটের একটি ক্যান্সেল করেন জামিল। জিম্বাবুয়ের সঙ্গে জানুয়ারিতে যে টেস্ট হবে বিপিএল কে কেন্দ্র করে বলছে না তাহলে আমার বিপিএল আগে। প্রায়োরিটিটা দেখুন যে কেন, আমার একটি মাত্র কারণ যে বিশ্বকাপের মতো টি-20 একটি বড় আসরের আগে বাংলাদেশের বিপিএল নিঃসন্দেহে একটি ভালো একটি ইতিবাচক দিক এবং খেলোয়াড়রা অনুপ্রাণিত হবেন এবং এখান থেকে খেলোয়াড়রা শিক্ষা নেবেন। ফ্রাঞ্চাইজ ভিত্তিক ক্রিকেট, সারা বিশ্বে ক্রিকেটার এখানে অংশগ্রহণ করবেন। ভাই বল কিভাবে করেন একটু শিখিয়ে দিন। সবসময় একটু আবেগ হয়ে থাকেন এসব বিষয়ে। তবে আরেকটা বিষয় কিন্তু এখানে রয়েছে, বিশেষ করে এশিয়া কাপ কিন্তু হয়তোবা টি-20 ভার্সনে হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, যার কারণে হয়তোবা টি-20 বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর মধ্যে অনেক চাপ দিচ্ছে। ক্রিকেট নিয়ে যেহেতু কথা বলছি, আরেকটি ক্রিকেট টুর্নামেন্ট কিন্তু বাংলাদেশের মধ্যে হচ্ছে, যেটি নিয়ে আমরা এর আগে অনেকবার কথা বলেছি। আমরা কথা বলতে এটি নিয়ে পছন্দ করি, কারণ এটি এই ধরনের একটা ক্রিকেট টুর্নামেন্ট যেটি বিশ্বকে নতুন করে জানতে শিখিয়েছে, চমক দিয়েছে। আইসিআরসি সে প্রতিবন্ধী ক্রিকেটের কথা বলছি। সেই প্রতিবন্ধী ক্রিকেটের মধ্যে কিন্তু সোমবার 11টা কিন্তু মুখোমুখি হচ্ছে বাংলাদেশ এবং আফগানিস্তান। তবে আজকে দুটো ম্যাচ কিন্তু হয়ে গেছে কামরুজ্জামান। পাকিস্তানকে 8 রানে পরাজিত করেছে ইংল্যান্ড, অপরদিকে আফগানকে 6 উইকেটে পরাজিত করেছে ভারত। বৃষ্টি হচ্ছে জামিল, এই খেলাটি না মানে একটু বর্ণটা বা যে যতটুকু আরো আলোচনা হওয়ার কথা ছিল এই প্রকৃতির কাছে এই খেলাটি হার মেনে যাচ্ছে বারবার। উদ্বোধনী দিন ছিল মনে আছে আপনার, গত শুক্রবারে বৃষ্টির কারণে মাঠেই গড়েনি। ইংল্যান্ডের সাথে বাংলাদেশে খেলা ছিল উদ্বোধনী দিন। তো এখন খেলাটি নতুন ভাবে দিনক্ষণ হলো এই বৃষ্টির হানাতে কিন্তু অনেকের কপাল পড়েছে। বাংলাদেশের 20 রানে হেরে গেছে পাকিস্তানের সাথে এবং আরো একটি ম্যাচ বাংলাদেশ ইংল্যান্ডের সাথে তো ম্যাচটা হয়নি এবং আরো একটি ম্যাচ সেটা কিন্তু বৃষ্টির কারণে, অর্থাৎ ইংল্যান্ডের যে ম্যাচটি খেলেছিল সেই ম্যাচটাও বৃষ্টির কারণে। তবে আজকে ইংল্যান্ড পাকিস্তানকে পরাজিত করেছে মাত্র 8 রানে, একটা নেল বাইটিং ফিনিশ বিকেএসপির 4 নম্বর মাঠে কামরুজ্জামান। সেই ম্যাচে আমি ধারাভাষ্যে ছিলাম। তো আপনি বৃষ্টির কথা বলছিলেন, বৃষ্টি কিন্তু আজকে একদমই নেই। এত রৌদ্র, এত গরম,
খেলোয়াড়দের অনেকটা অসুবিধার সম্মুখীন। তবে অন্য ম্যাচে, আরেকটি ম্যাচে ভারত জয়লাভ করেছে 6 উইকেটে আফগানিস্তানের বিরুদ্ধে। আফগানিস্তান 142 রান করেছিল, সেই রানকে টপকে গেছে 4 উইকেট হারিয়ে। একেবারে তাই। তবে এই মুহূর্তে আমরা একটু ইন্টারন্যাশনাল ক্রিকেটের দিকে যাব। ইন্টারন্যাশনাল ক্রিকেটে প্রথম যে বিষয়টি আসছে, অর্থাৎ ইন্টারন্যাশনাল ক্রিকেটে বাংলাদেশের ছোঁয়া রয়েছে। বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যকার আসন্ন যে টেস্ট সিরিজটি রয়েছে, সেই টেস্ট সিরিজ নিয়ে অনেক ধরনের জল্পনা কল্পনা, অনেক কথাবার্তা কিন্তু এরই মধ্যে রয়ে গেছে। এবং আরেকটা বিষয় একটু যোগ করতে চাই, বন্ধুদেরকে জানাতে চাই, সেটি হচ্ছে আঙুলের চোটের কারণে, অর্থাৎ অস্ট্রেলিয়ার যে ওপেনার ডেভিড ওয়ার্নার, তিনি কিন্তু বাংলাদেশে প্রথম যে টেস্টটি হবে সেখানে খেলবেন কিনা তার একটা অনিশ্চয়তা দেখা দিয়েছেন। আরেকটি ব্যাপার দেখুন, বিশ্ব ক্রিকেটে তো খেলোয়াড়দের, বিশেষ করে টেস্ট ক্রিকেটারদের তো অবসর নেওয়ার হিড়িক পড়ে গেছেন। মাইকেল ক্লার্ক তিনি রিটায়ার্ড করলেন, রজার্স তিনি রিটায়ার্ড করলেন, সর্বকালের সেরা অন্যতম উইকেট কিপার কাম ব্যাটসম্যান সাঙ্গাকারা তিনি রিটায়ার্ড করলেন। ওয়াটসন এই কাতারে সামিল হয়েছেন আজকে। ওয়াটসন কিছুক্ষণ আগে তিনি ডিক্লেয়ার দিলেন, এই যে অ্যাশেজ সিরিজে প্রথম একটি টেস্ট খেলেছিলেন, সেখান থেকে তিনি কিছুই করতে পারেননি। এই অপরাধ বোধ মাথার মধ্যে নিয়ে অফ ফর্ম, নিজেকে ভাবছেন যে আমি অফ ফর্মে রয়েছি, নো মোর টেস্ট ক্রিকেট, বাই বাই টেস্ট ক্রিকেট। আবার ওয়ার্নার, ডেভিড ওয়ার্নার, দেখুন আমি একটি বিষয়, জামিল আপনার প্রত্যেকে একমত হবেন, একটি বিষয় শ্রোতারাও হয়তো একমত হবেন। সাম্প্রতিক সময়ে ভারতের কথা আপনাদের কিন্তু মনে করে দিতে, ভারতের ক্রিকেটাররা যখন বাংলাদেশে খেলার আসার কথা, জামিল মনে আছে আপনার? কি বলছিলেন? অনেক খেললাম, না আইপিএল খেললাম, আমি ক্লান্ত, আমরা পরিশ্রান্ত, বাংলাদেশের সঙ্গে কি খেলবো না খেলবো, আমরা রেস্ট নিব, অনেক রেস্ট, লম্বা একটি জার্নি হয়েছে আমাদের। বাংলাদেশের সঙ্গে আমাদের যারা, আপনি যেটা বললেন, এই দল বা দ্বিতীয় সারি দল গেলেই হবে। সারা জীবন কিন্তু এই সিরিজটি ইতিহাস মনে রাখবেন কিন্তু ভারতীয় ক্রিকেটাররা। অস্ট্রেলিয়া ঠিক কিন্তু এই ধরনের, ব্যক্তিগতভাবে আমার স্মেল কিন্তু জামিল আমি পাচ্ছি যে, আমাদের কিন্তু বুড়োদের হিড়িক নাই, অবসর নেওয়ার কোনো বালা নেই। অতএব আমরা মূল টিমই থাকবো, এবং অস্ট্রেলিয়া যেটাই ভাবুক না কেন, আঙ্গুলে চোট পেয়েছে, আমার সামনে সিরিজের জন্য রেস্ট দরকার, আমরা পুরো টিম নিয়েই খেলবো, আসো তোমরা কে। তবে এখানে আরেকটি বিষয় ঘটছে, সেটি হচ্ছে রজার্স তিনি কিন্তু অবসরে যাওয়ার কারণে কিন্তু বাংলাদেশের বিপক্ষে একেবারে দুজন নতুন ওপেনার নামবে, অর্থাৎ তাদের রেগুলার যে ওপেনার দুজন ছিলেন। ইমরান, ঠিক আছে, আপনি দেখুন, উনি রিটায়ার্ড করছেন, এটা ওনার ব্যক্তিগত ব্যাপার, পারফরমেন্সের ব্যাপার। হ্যাজেলউড কেন আপনি পাঠাবেন না? হ্যাঁ, মিচেল জনসনকে আপনি কেন পাঠাবেন না? আপনার ভেবেছেন কি? বিশ্বাস করুন, টিম টাইগার যদি আমাদের এই আলোচনাটি শুনে থাকে, কোনো কর্মকর্তা যদি শুনে থাকে, এমন একটি কামড় দেবেন, এই এখন তো কামড় শুধু বাকি রয়েছে এক মরণ কামড়, এমন একটি কামড় দেবেন যে কামড়টি অস্ট্রেলিয়া সারা জীবন মনে রাখে। আর কেন আবারও এই যে প্রসঙ্গ আসি, 27শে সেপ্টেম্বর থেকে রাইট 27শে অক্টোবর পর্যন্ত যে ওই যে এইচপি হাই পারফরমেন্স টিম, এ দল প্লাস জাতীয় দলের সমন্বয়ে 27 জন ক্রিকেটার এখানে অংশগ্রহণ করেছেন, এদেরকে কিন্তু এই শিক্ষা নিতে হবে। হাতুড়ি সিং, আজকে হাতুড়ি সিং এর কথা তো আবার তুলতে হয়। মারবেন আতাপাত্তু যখন শ্রীলঙ্কার ক্রিকেট দলীয় প্রশিক্ষক থেকে যিনি পদত্যাগ করেছেন, হাতুড়ি সিং এর কথা উঠেছে যে ভাই বাংলাদেশ থেকে ওই ভদ্রলোককে নিয়ে আসো, ওনার তো চমৎকার পারফরমেন্স, প্রশিক্ষণ ভালো জানেন, হাতুড়ি সিং কে কামব্যাক করাও। এটা নিয়ে কিন্তু কথা, আমরা কি দেবো নাকি হাতুড়ি সিং? এখন দেখুন আমরা কোন প্রসঙ্গে আবার ট্র্যাকলিস্ট এগুলো আমার তো, হ্যাঁ ট্র্যাকলিস্ট একটু আমরা হয়েছি। তবে আমরা এই মুহূর্তে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই, অর্থাৎ বন্ধুদেরকে যে আপডেট আমরা জানাতে চাই, সেটি হচ্ছে বাংলাদেশের যে অভ্যন্তরীণ যে ফুটবল প্রসঙ্গটি রয়েছে, সেই ফুটবল প্রসঙ্গে আমরা যেতে চাই। সেই প্রসঙ্গটি যেটা সবচেয়ে একটু আগে আমরা হয়তো একটু কিছুটা দুঃখজনক খবর ছিল, আমরা অস্ট্রেলিয়ার বিপক্ষে আমরা 5 গোলের ব্যবধানে পরাজিত হয়েছি। যদিও এটা আসলে ঠিক কতটা দুঃখজনক খবর আমার আসলে একটু সন্দেহ রয়েছে, কারণ অস্ট্রেলিয়ার মতো এমন একটি বাঘা দেশের সাথে 5 গোলের ব্যবধানে পরাজিত হওয়াটাও হয়তো বা কিছুটা সম্মানের হতে পারে। এবং তারই ধারাবাহিকতায় কিন্তু আমরা জর্ডানের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছি 8ই ফেব্রুয়ারি, আগামীকাল। হ্যাঁ, জল ঢেলে দিতে হবে। জল ঢাললে কি হবে? ঠান্ডা হয়ে যাবে, তাই না? হ্যাঁ, জলটা অবশ্যই ঢেলে দিতে হবে অভিজ্ঞতা। অস্ট্রেলিয়ার সাথে খেললাম না আমরা, কোনোদিন তো খেলি নাই এশিয়ান চ্যাম্পিয়নদের সাথে, এবং জর্ডানের সাথে কিন্তু আমাদের কখনো খেলা হয়নি, প্রথমবারের মতো মাঠে। অস্ট্রেলিয়ায় যে অভিজ্ঞতাটা আমরা অর্জন করলাম, সেই অভিজ্ঞতাটা আমাদের নিজের মাঠে আমরা ঢেলে দেব। এবং এই মুহূর্তে যেটি জানাতে চাই বন্ধুদেরকে, জর্ডান কিন্তু র্যাঙ্কিং এ 91তম দল, অর্থাৎ আমরা 61তম দলের বিপক্ষে আমরা 5 গোলে পরাজিত হয়েছি। 91তম র্যাঙ্কিং এ যে দলটি রয়েছে, সেই দলের বিরুদ্ধে কিন্তু জামাল ভুঁইয়ারা বলছে ড্র চাই আমরা অন্তত। এটা একটা বিগ ম্যাচ, হাই ভোল্টেজ ম্যাচ। তবে জামিল যেটি বলছিলেন যে অস্ট্রেলিয়ার সঙ্গে যে অভিজ্ঞতা আমরা অর্জন করেছি, তবে জামিল আপনার মনে আছে রেডিও ভূমি যে কোনো মূল্যে কিন্তু এই কমেন্টটা করেছেন, লক্ষ কোটি শ্রোতা শুনেছেন আমাদের সেই কমেন্টটি। ইমরান বলছিলেন যে 5-0 গোল, আমাদের অস্ট্রেলিয়ার বিপক্ষে যে অর্জন,
যে বিশ্বকাপ নেশনের সঙ্গে খেলতে হলে, চ্যাম্পিয়ন্স দলের সঙ্গে খেলতে হলে কি ধরনের স্টেমিনা দরকার, টেকনিক দরকার, কি ধরনের আন্তর্জাতিক পর্যায়ে মাঠ দরকার, পরিবেশ দরকার, এটা আমাদের খেলোয়াড়রা শিখে গেছেন, আমাদের যারা সংশ্লিষ্ট কর্তা ব্যক্তি তারাও শিখে গেছেন। এটি জামিল বলছেন যে এই অভিজ্ঞতা ঢেলে দিতে হবে জর্দানের বিপক্ষে, রাইট? যেটি ক্রিকেটে হয়েছে যে হাঁটতে হাঁটতে এমন পর্যায়ে ঠেকে গেছে আমরা অনেকে কি হারাই, প্রতি মুহূর্তে হারাই। ফুটবলার ঠিক এটি, ফুটবলাররা এটি অনুসরণ করবেন, ঘরের মাঠ, ঘরের পরিবেশ, ঘরের দর্শক, ঘরের গ্রাউন্ড, রাইট? সবকিছু নিজেদের মধ্যে করে নিয়ে জর্ডানকে যে কোনো মূল্যে কাবু বানাতেই হবে, এটা দর্শকদের চাওয়া কিন্তু। একদম তাই, এবং আপনাদের কর্ণকুহরে কিন্তু সেই প্রত্যেকটি মুহূর্ত রেডিও ভূমি FM 92.8 পৌঁছে দেবে। আমাদের এই প্রান্ত থেকে কমেন্ট্রি হবে এবং ওই প্রান্তে আপনারা জাস্ট কানের মধ্যে হেডফোনটা লাগিয়ে দিবেন কিংবা লাউড স্পিকার আপনারা শুনবেন কি হচ্ছে না হচ্ছে। জয় পরাজয় যাই কিছু আসুক না কেন, আমরা সবসময় রেডিও ভূমি FM 92.8 সবসময় বাংলাদেশ দলের, বাংলাদেশের যে কোনো ধরনের খেলার সাথে যুক্ত থাকে। তবে এই মুহূর্তে আমরা একটু ইন্টারন্যাশনাল ফুটবলের দিকে যেতে চাই, আমাদের সময় একেবারে পুড়িয়ে আসছে। তবে ইউরো বাছাইয়ের কিছু ফলাফল কিন্তু এর মধ্যে আমাদের হাতে চলে এসেছে, অনেকগুলো ম্যাচ হয়েছে, সেই ম্যাচগুলো ফলাফলটুকু আপনাদের একটু জানিয়ে রাখি। ইংল্যান্ড এবং সান মারিনোর মধ্যকার যে ম্যাচটি হয়েছে তাতে 6-0 গোলে ইংল্যান্ড জয়লাভ করেছে। অপরদিকে অস্ট্রিয়া এবং মলদেভোর মধ্যে যে ম্যাচটি হয়েছে সেখানে 1-0 গোলে জয়লাভ করেছে অস্ট্রিয়া। স্পেন এবং স্লোভাকিয়ার মধ্যে যে ম্যাচটি হয়েছে সেখানে স্পেন 2 গোলের ব্যবধানে জয়লাভ করেছে। সুইজারল্যান্ড এবং স্লোভেনিয়ার মধ্যকার যে ম্যাচটি হয়েছে সেখানে 3-2 গোলে জয়লাভ করেছে সুইজারল্যান্ড। অপরদিকে রাশিয়া এবং সুইডেনের মধ্যকার একটি ম্যাচ হয়ে গেছে, সেখানে রাশিয়া 1-0 গোলে সুইডেনকে পরাজিত করেছে। প্রীতি ম্যাচের কিছু খবরাখবর আমাদের কাছে রয়েছে এই মুহূর্তে। ব্রাজিল এবং কোস্টারিকার মধ্যে একটি প্রীতি ম্যাচ হয়ে গেছে, যেখানে ব্রাজিল 1-0 গোলে জয়লাভ করেছে। অপরদিকে চিলি এবং প্যারাগুয়ের মধ্যকার প্রীতি ম্যাচটিতে 3-2 গোলে চিলি জয়লাভ করেছে। ইউএস ওপেন নিয়ে আমাদের কিছু খবরাখবর রয়েছে জামিল। হ্যাঁ, ইউএস ওপেন না বিদায় নিয়েছেন। কে বিদায় নিলেন? নাদাল, স্পেনের। আচ্ছা, কি চ্যাম্পিয়ন খেলোয়াড় যেমন বিদায় নিতে পারবেন, টেনিস খেলোয়াড়। তবে রজার ফেদারার টিকে আছেন এবং সেরেনা, ভেনাস উইলিয়ামস বন্ধয়। নিজেদের মাঠে খেলা তো তারা সেই সদ্ব্যবহারটা ভালো করতে পারে, নিজেদের মাঠে ফায়দাটুকু উঠতে পারে, এখন টিকে আছেন। তবে দেখেন, এবং তার সাথে কিন্তু আরো অনেকেই টিকে রয়েছেন, যেমন আমার ভিক্টোরিয়া আজারিঙ্কা, তিনিও কিন্তু টিকে রয়েছেন ভাবারিঙ্কা, তিনিও কিন্তু চতুর্থ রাউন্ডে উঠে গেছেন। অ্যান্ডি মারেও আছেন চতুর্থ রাউন্ডে। পেত্রা কেভিগেভা তিনিও কিন্তু কেভিতোবা তিনিও কিন্তু চতুর্থ রাউন্ডে এর মধ্যে উঠে গেছেন। এটি ছাড়াও আরো একজন চতুর্থ রাউন্ডে উঠে গেছেন, যে টমাস বার্ডিস, তিনিও কিন্তু চতুর্থ রাউন্ডে রয়েছেন। দেখা যাক, চতুর্থ রাউন্ডে অবশ্য অনেক খুব বড় ধরনের কোনো অঘটন কিন্তু ঘটেনি, ছোটখাটো অঘটন ছাড়া বড় কোনো অঘটন ঘটেনি। আশা করি ইউএস ওপেন দিন দিন আরো বেশি চাঞ্চল্যকর হয়ে উঠবে। জামিল, আপনার কাছে আর কোনো ইনফরমেশন আছে? ইংল্যান্ডের খবর একটু তো বলি নাকি? হ্যাঁ, অবশ্যই হবে। স্টার্টিং দা ফিল্ডিং এর কথা বলতে হয়, যে আউটই বেন স্টোকসকে দিয়েছিলেন সেটি নিয়ে সমালোচিত হয়েছে, এবং দুটি ওয়ানডের মধ্যে দুটিতে ইংল্যান্ড পরাজিত হয়েছে, অনেকটা ব্যাকফুটে চলে গেছে, এবং অস্ট্রেলিয়া কিন্তু দেওয়ালে ঠেকে যাওয়ার পরে শেষ টেস্ট থেকে ফিরে এসেছে এবং আত্মবিশ্বাসের তুঙ্গে এখন রয়েছেন, প্রথম দুটি ওয়ানডেতে ইংল্যান্ডকে পরাজিত করে। আর বন্ধুরা, এরই মধ্য দিয়ে কিন্তু আমাদের আজকের আয়োজনটি একেবারে শেষ হয়ে গেছে। আপনারা যারা এতটা সময় আমাদের সাথে ছিলেন, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, এবং আপনাদের জানিয়ে রাখছি এতটা সময় ধরে ইমরান ছিলাম আপনাদের সাথে, এবং আমার সাথে ছিলেন জামিল এবং কামরুজ্জামান। সবাই অনেক 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 ভালো থাকবেন সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। শুভরাত্রি। ক্রিকেট আমাদের স্বপ্ন, ক্রিকেট আমাদের আশা, ক্রিকেট আমাদের আনন্দ। টিম টাইগার্সের সাথে আমরা আছি। রেডিও ভূমি 92.8 FM, বিশ্বাসে বাংলাদেশ।